প্রয়োজনীয় তথ্য ও গুরুত্বপূর্ণ সূত্রাবলী আসলে এটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টার। প্রকৃতপক্ষে আমরা ক্যালকুলাস অর্থাৎ অন্তরীকরণ যোগজীকরণ অধ্যায়গুলোতে যাব। তো এখানে যাওয়ার আগে বেসিক কিছু সূত্র আমাদের কাজ করতে হবে। আমরা ক্যালকুলাস হয়তো যে কাজটা করব সেটা হচ্ছে কি যে সূত্রের প্রয়োগটাই আসলে করা, মূল কাজটা এটাই হবে আসলে ওখানে। কিন্তু তার আগে ফরমেশনে নেওয়া এবং কিছু ত্রিকোণমিতিক কাজ করা, সেই কাজগুলো করতে হলে অবশ্যই এই সূত্রগুলো একেবারে তটস্থ থাকতে হবে, মানে ঠোঁটের আগায় বলতে হবে আর কি, কলমের আগায় ঠোঁটের আগায় যাই বলি। তো এই জন্য আমি যখন সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা পড়িয়েছি অধ্যায়টা, তখন আমি যে কাজটা করেছি সেটা হলো প্রতিটা অনুশীলন করানোর সময় আমি প্রতিটা যে সূত্রগুলো লাগছে এগুলো ইউজ করে করে দেখিয়েছি, লিখে দিয়েছি বা সাবমিট করার চেষ্টা করছি। তো যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে যে এই যে সূত্রগুলো এখানে দেখতে পাচ্ছি, সূত্রগুলো আমি সাবমিট করে দিব। তো এখানেও দেখো বেশ কিছু সূত্র নিজের ইচ্ছা মতো সাজিয়ে, হয়তো ত্রিকোণমিতিক পাঠের জন্য A4 সাইজের কাগজ অবশ্য কয়েকটা লাগবে। A4 সাইজের কাগজে শুধুমাত্র ফ্রন্ট পেজটাতেই লিখবা, লিখে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হয় নিচের কাছে রাখতে পারো, অথবা এটাকে যে দেওয়ালেও যে লাগা রাখতে পারো, অর্থাৎ দুইটা কাজই করে রাখতে পারো। অথবা A4 সাইজের কাগজে লিখে কপি করবা, ফটোকপি দোকানে গিয়ে কপি করবা, একটা কপি মানে অবশ্যই 2-3টে পেজ হয়ে যাবে সূত্রগুলো লেখার পরে, কারণ বেশ কিছু সূত্র আমি দিতে যাচ্ছি আজকে। সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্লাস ক্যালকুলাসের অন্তরীকরণের প্লাস যোগজীকরণ যখন করবো অর্থাৎ দশম অধ্যায় তখনও দিব। তো এগুলো কী করবো, একটা কপি যে ফিন আপ করে নিজের কাছে রাখার চেষ্টা করবা, কারণ যখনই কোনো কাজ করতে যাবো যাতে বের করে কাজ করা যায়। আর আরেকটা যে দেওয়ালে অর্থাৎ পড়ার টেবিলের সামনে নিজের চোখে চোখে রাখার জন্য, কারণ সূত্রগুলো বারবারই দেখতে হয়, ভুলে যাবে যখনই দেখবে কোনো কাজ করতে যাচ্ছ সূত্রগুলোর জন্য বই খুলতে হচ্ছে বা মনে পড়তেছে না, তখনই দেওয়াল দিকে তাকালেই এটা আসলে তখন দেখতে পারবা। এটা আশা করি একটা বেস্ট ওয়ে হতে পারে, কারণ বারবার অনেকগুলো সূত্র এত ইউজ হবে। তো এই জন্য চেষ্টা করতে হবে খালি লিখা না, যেহেতু আমি এই কয়েকদিন পুরো সপ্তম অধ্যায় নিয়ে কাজ করিয়েছি, পুরো সূত্রগুলো একদম ঠোঁটের আগায় রাখবা, মানে যাতে দেখলেই মনে পড়ে হ্যাঁ এটা তো এই সূত্র। তো এখানে অনেকগুলো সূত্র দেখতে পাচ্ছ, আমি এগুলো সাবমিট করব, কোনো সমস্যা নেই। বাট যেগুলো আমি লিখতে না করবো সেটা লেখার দরকার নেই। এটা এখানে যে 28 পর্যন্ত লিখলেই, হ্যাঁ 28 পর্যন্ত লিখলেই হবে, কারণ বাকিগুলো আসলে তোমার এটাকে কি বলা হয়, যখন তোমরা করবা দ্বিতীয় পদের সপ্তম অধ্যায় করো তখন বাকিগুলো লাগবে। চাইলে লিখে রাখতে পারো যে এখানেও আছে, আমি হয়তো সবগুলোই দিব। 40 পর্যন্ত দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এগুলা লাগবেই, একদম মুখস্থ কথা, এটা লাগবে। দেন আমরা যে কোনো বই ফলো করতে পারো, সমস্যা নেই। তো এখানে আমরা ক্যালকুলাসে চলে যাচ্ছি। ক্যালকুলাসের আসলে কাজটা কি বা এটা কী করে? ক্যালকুলাস একটা ল্যাটিন শব্দ থেকে আসা একটা শব্দ। তো এখানে দুইটা ভাগ থাকে, একটা অন্তরীকরণ অর্থাৎ যে আমাদের ডিফারেনশিয়াল, এবং আরেকটা যোগজীকরণ অর্থাৎ ইন্টিগ্রাল। আমাদের দুইটা একটা বিপরীত কাজ করে, অর্থাৎ একটা কি যে একটা বড় কিছু পরিমাপ করার মাধ্যমে ছোট ছোট জিনিসগুলো বের করা যায়, অনেক ক্ষুদ্র হতে ক্ষুদ্র কিছু বের করা যায়, সেটা যে আমাদের অন্তরীকরণ অথবা ডিফারেনশিয়ালের মাধ্যমে। যেমন ঢাল নির্ণয় করতে পারা, ক্ষুদ্র সময়ে ব্যাগ নির্ণয় করতে পারা, ত্বরণ নির্ণয় করতে পারা, বল, এরকম অনেকগুলো অপশান আসলে রয়েছে। আর বড় বড় যেটা আমি একটা ক্ষুদ্র অংশের সাহায্যে, সাপোজ আমি যদি এখানে একটু ছোট করে এঁকে দেখাই যে আমাকে একটা এরকম একটা ইউনিফর্মের মানে নন ইউনিফর্মাল একটা শেপ দেওয়া হলো। এখন যদি বলা হয় যে এটার এরিয়া নির্ণয় করতে, আমি কি এটা এরিয়া নির্ণয় করতে পারবো? পারবো না। কারণ কি? কারণ এটা কোনো শেপেই নেই। আমরা যে শেপগুলো জানি রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গেল, ট্রাফিজিয়াম, ট্রাফিজয়েডাল, ফিজময়েডাল, এটা কোনো শেপেই নাই। তাহলে এটার আমি কীভাবে এটার এরিয়া নির্ণয় করব? তখনই আসলে আমাদের ক্যালকুলাসের সাহায্য নিতে হয়। ক্যালকুলাস যে কাজটা করে এরকম ছোট একটু অংশ ভাগ করে, ভাগ করার পরে সে এই ছোট অংশের এরিয়া নির্ণয় করার মাধ্যমে তারপরে ক্যালকুলাস করে দেয়, করে পুরোটা অংশেরই এরিয়া নির্ণয় করে ফেলে। আমরা সেই কাজগুলোও দেখব, কারণ ক্যালকুলাস যে শুধু ক্যালকুলাসের এখানে কাজগুলোই দেখা নাই, ক্যালকুলাসের প্রয়োগও দেখাইছে। অর্থাৎ আমাদের কথায় বা কীভাবে আমরা অন্তরীকরণের কাজগুলো করব, অর্থাৎ ডিফারেনশিয়াল ইউজ কথায় করা হয়, কীভাবে করা হয় ম্যাথের মাধ্যমে আমরা সেটাও দেখব, বা কথার যোগজীকরণের পার্টগুলো করা হয় বা কীভাবে করা হয় সেটাও দেখব। তো
এখানে আমরা শুধুমাত্র এখন অন্তরীকরণ নিয়েই কাজ করতে যাচ্ছি, যোগজীকরণ আমরা যখন যাব তখন সেখানে দেখব। এখন এখানে বেশ কিছু সূত্র দেখতে পাচ্ছেন, তবে যে 17 পর্যন্ত যে সূত্র দেওয়া 1 থেকে 17, এটা প্রকৃতপক্ষে এই 1 থেকে 17 পর্যন্ত এটা লিমিট যখন করবা, অর্থাৎ আমি যে বইটা তোমাকে যে বই থেকে ম্যাথ করাচ্ছে অসীম কুমার সাহা, তো তার বই আসলে 9টা 10টা অনুশীলন থাকতে পারে। দেখো, অন্য যে কোনো বই করলে একটা অধ্যায় শেষ করা হয়তো আরও কম সময়ে সম্ভব, কিন্তু এই অসীম কুমার সাহা বই করার কারণে আমার অনেক বেশি ম্যাথ বা অনেক বেশি টাইপ এখানে আসতেছে। এটা সুবিধা আছে অনেক, যে আমার বেশি বেশি ম্যাথ করা হচ্ছে, একই ম্যাথ বারবার করা হচ্ছে, একই সূত্রের ইউজ বারবার দেখা হচ্ছে, এতে করে প্রবলেমটা কম হবে। মাত্র ফার্স্ট ইয়ারে আছে, সুতরাং মনে হয় না এটা করলে প্যারায় পড়তে হবে। আর ক্যালকুলাস, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের আমি যদি কথা বলি, কম্পেয়ার করি, সেটা হচ্ছে যে কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ দুইটার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের পড়ার স্টাডিটা হচ্ছে উল্টা। অর্থাৎ কীরকম, যে কেমিস্ট্রি প্রথম পত্র শেষ করতে সময় লাগে কম, দ্বিতীয় পত্র শেষ করতে সময় লাগে বেশি। এই জন্য কী করা হয়, যে ফার্স্ট ইয়ারে প্রথম পত্র শেষ করার পাশাপাশি দ্বিতীয় পত্রের একটা বা কেউ কেউ 2টা অধ্যায় শেষ করে রাখতে চায়। কিন্তু ম্যাথের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টা হয়, কারণ ম্যাথে আমার দ্বিতীয় পত্র অপেক্ষা প্রথম পত্রেই আসলে বেশি কাজ বা বেশি সময় লাগে এখানে, কারণ এখানে ক্যালকুলাসের মতো বড় পার্ট রয়েছে, ত্রিকোণমিতির মতো 2টো অধ্যায় রয়েছে, মানে মোট কথা বেসিক পার্ট এখানেই বেশি। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় পত্রে আরও কম সময় লাগে, কিন্তু আমার এখানেই বেশি সময় লাগবে। সুতরাং এখানে যে আমার ফার্স্ট ইয়ারে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কম্পেয়ার করবো এগুলো। আর ফিজিক্স অলওয়েজ হচ্ছে যে মানে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই সেমই বলা যায়, বায়োলজিও প্রায় ইকুয়ালি, কিন্তু কেমিস্ট্রি এবং ম্যাথ দুইটা সম্পূর্ণ অপোজিট ডিরেকশনের, মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র নিজে বলতে চাই ওভারঅল, তাহলে এটা এরকম। এখন এখানে আমার বেশ কিছু লিমিটের সূত্র রয়েছে। তো লিমিটের বেশি সবগুলোই লিমিটের সূত্র না, এখানে 11 থেকে আবার 17 পর্যন্ত এগুলো লিমিট কাজ করার ক্ষেত্রে লাগে। লিমিট কীভাবে পড়া হয়, বা আমি যে একটা সূত্র যদি দেখাই যে আসলে এটা কীভাবে পড়তে হবে আমাকে, লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো, এটার মানে কি, মানে হচ্ছে এক্সের মানটা জিরো নয়, কিন্তু জিরোর খুবই কাছাকাছি। আমাদের যদি এরকম একটা এফ অফ এক্স ইকুয়াল এরকম একটা ইকুয়েশন দিত, যে সাপোজ এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে আমরা যখন কোনো লেখচিত্র অঙ্কন করেছি বা যখন কোনো সমাধান করেছি, সাপোজ আমি যদি লেখচিত্রের সমাধান করতে চাই, সেক্ষেত্রে আমি এক্সের মান ধরবো 0 1 2 এরকমই তো ধরবো, যে 1 হলে এফ অফ এক্সের মান বা ওয়াইয়ের মান কত হবে, 2 হলে কত হবে, 3 হলে কত হবে। কিন্তু এখানে আমাকে বলছে এক্স টেন্স টু জিরো, এর মানে এক্সের মান 0 নয়, এক্সের মান 0 এর খুবই 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 কাছাকাছি, 0 নয় কিন্তু একেবারে 0-র কাছে, মানে 0.0000000 এরকম কয়েক কোটি জিরো দেওয়ার পরে সাপোজ ধরো 1, তাহলে মানটা এতই ক্ষুদ্র বাট 0 না, এটা দ্বারা এটাই বোঝায় যে এক্স টেন্স টু জিরো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা হবে এটা, অথবা লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স, অর্থাৎ সাইন এক্স বাই এক্স অথবা এক্স বাই সাইন এক্স, যেটাই হোক তার মানটা কত হবে, 1 হবে। তাই যখন আমরা লিমিটের কাজ করতে করতে যখন এই ফর্মুলাটা দেখিব, তখনই আমরা এই ফর্মুলার আর কোনো কাজ না করে এর মান কত বসিয়ে দিব, 1 বসাবো। অথবা এটাকে একসাথে এই 3টা 4টাকে যেভাবে দেখতেছো না, এগুলো খুবই সহজ ইকুয়েশন, এটাকে চাইলে একসাথেও লেখা যায়, কারণ সবগুলোর মানই একই রকম। লিমিট এক্স টেন্স টু টেন এক্স বাই এক্স অথবা এক্স বাই টেন এক্স, তার মান কত হবে, 1 হবে। একইভাবে সাইন ইনভার্স এক্স বাই এক্স অথবা এক্স বাই সাইন ইনভার্স এক্স, তার মানও এক হবে। একই ক্ষেত্রে টেনের ইনভার্সের এক্স বা এক্স বাই টেন ইনভার্স এক্স, তার মানও একই হবে। তাহলে মানে এই 4টা সূত্র খুবই সিম্পলি, মানে এটা সহজেই মনে রাখার মতো। এরপর রয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি ফর এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স, এর মান 1 হবে। লিমিট এক্স টেন্স টু জিরো লন 1 প্লাস এক্স বাই এক্স, এর মান 1 হবে। তাহলে এইভাবে আসলে সূত্রগুলোকে বেশ কয়েকবার পড়ে বা বেশ কয়েকবার খাতায় রাফ করে করে একটু মুখস্থের মতো শিখে ফেলতে হবে। আমি 2 দিন সময় দিচ্ছি, বিশেষ করে আমার ক্যালকুলাসের সূত্রগুলো বা এর আগে যে সূত্রগুলো করেছে আমি বিশ্বাস করি এগুলো হয়েছে, তাও একটু রিমাইন্ড করার জন্য অবশ্যই এই ফোসাদের খাতায় লিখবা। দুইটা অধ্যায় সূত্রই আলাদা আলাদাভাবে লিখতে হবে, হয়তো এটার জন্য 2টা এই ফোসাদের কাগজ লাগতে পারে, ওটার জন্য সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেখার জন্য হয়তো 2টা অথবা 3টাও লাগতে পারে। যতটা লাগুক লিখতে হবে, লিখতে চর্চা হবে, কমপক্ষে 2বার করে লেখার চেষ্টা করবো, একবার A4 সাইজে, একবার হচ্ছে রাফ খাতায়, কারণ এগুলো যদি মুখস্থ একবার হয়ে যায়
বারবার দেখবে এগুলো আসতেছে আর তুমি বসাচ্ছ আর কাজ করতেছো। তো এখানে এরকম আমার লিমিটের এরকম 10 পর্যন্ত সূত্র রয়েছে। তারপর হচ্ছে e⁴x এর মান ধরে নেওয়া হয় 1 + x স্কোয়ার বাই 2 পটেনশিয়াল প্লাস হচ্ছে x³/2 ফ্যাক্টোরিয়াল বলা হয় মেবি এটাকে, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল। এরপর হচ্ছে যে যখন আমার ইনভার্স হবে e⁻⁻x তখন মানে হচ্ছে 1, অর্থাৎ বিজোড়গুলো হচ্ছে যে মাইনাস হবে। দেখো যে -x, এখানে কিউব এই জন্য মাইনাস, এরপরটা আমার x⁴ হতো তার মানে প্লাস, এরপরটা অবশ্যই মাইনাস হবে কারণ x⁵ আসবে। তাহলে এইভাবে দেখো a⁴x হলে কী হবে, a⁻−x হলে কী হবে, ln 1 + x হলে কী হবে, ln 1 - x হলে কী হবে। সুতরাং আর এই যে 17 নম্বর যেটা দেখতেছো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে আমরা বেশ কয়েকটা প্রমাণ করব এবং এই প্রমাণের সাহায্যে যে কয়েকটা প্রমাণ আমাদের করানো হয় বা সূত্রগুলো, এই যে সূত্রগুলো কীভাবে আসছে আমরা একটা দূরে দেখাবো, এই প্রমাণটা মাঝে মাঝে পরীক্ষার 4 নম্বরের জন্য দিয়েও দেয়। এরপর আসা দেখুন আমরা লিমিট নিয়ে বা লিমিটের কিছু বেসিক ফর্মুলা নিয়ে সূত্রগুলো কথা বলেছি। এখন এগুলো নিজেকে আয়ত্ত করতে হবে, একেবারে সহজ, জাস্ট লিখে প্র্যাকটিস করতে হবে। আমি বারবারই বলতেছি, একবার এটাকে বোঝার চেষ্টা করো তাহলে এটা হয়ে যাবে। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই যে অনেকগুলো সূত্র আমাকে একদিনে দিয়ে দিচ্ছে। তুমি লিখতে পারো বা একটু দেখেও রাখতে পারো যে আমি একটু চেষ্টা করি পারি কিনা, চেষ্টাটাই আসলে অনেক দূর এগিয়ে নেবে। এখানে একেবারে এমন না যে আমার একবার পড়লে এটা একেবারে আমি এখানে বেশ কয়েকটা সূত্র আছে 100-200টা আমি একবার মুখস্থ করে ফেলতে পারবো, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে একটু সিরিয়াস হওয়া, সূত্রগুলো একটু চোখে চোখে রাখা। কারণ আমার তো প্রতিটি অনুশীলন করার জন্য আলাদাভাবে এত সূত্র লাগবে না। আমার একটা অনুশীলন করার জন্য সর্বোচ্চ 5-10টা সূত্র লাগবে। আমি প্রতিটি অনুশীলন করার সময় বলে দিব কোনটা কোন অনুশীলনে লাগবে, কোনটা লাগবে না। ইটস ওকে, কিন্তু আগে থেকে একটু প্রস্তুত থাকে আর কি। তো এরপর আমাদের রয়েছে এই হচ্ছে ক্যালকুলাসের বেসিক সূত্রগুলো শুরু হলো। ক্যালকুলাস বলতে অন্তরীকরণ, অর্থাৎ যেটাকে আমরা ডিফারেনশিয়াল বলতেছি আর কি। তাহলে d/dx অফ যখন c, হোয়াট ইজ c? এখানে সিটা হচ্ছে প্রকৃতপক্ষে ধ্রুব সংখ্যা বোঝায়। কি বোঝায়? এটা একটা ধ্রুব সংখ্যা বোঝায়। তার মানে আমরা যখন কোনো ধ্রুব সংখ্যা ডিফারেনশিয়াল করব, d/dx দ্বারা বোঝাচ্ছে যে d/d, তো তার মানে ডিফারেনশিয়াল অবশ্যই, কিন্তু এক্স কেন দিল, কেন আমি ওয়াই দিলাম না, কেন ফি দিলাম না, কেন কিউ দিলাম না? হ্যাঁ, যে কোনো কিছুই দেওয়া যাবে, কিন্তু এক্স দ্বারা বোঝাচ্ছে আমি এক্স সাপেক্ষে করতেছি। আমরা সাধারণত দুইটা ভেরিয়েবল, আমাদের যদি বলা হয় চলক উদাহরণ দেওয়া, তো আমরা চলক প্রথমে বলে ফেলবো এক্স ওয়াই হচ্ছে চলক, কিন্তু শুধুমাত্র কি এক্স ওয়াই চলক না, আমরা প্রথাগতভাবে বলে আস্তে আস্তে অভ্যস্ত হয়েই গেছি যে এক্স হচ্ছে স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে অধীন চলক। ঠিক আছে, এটা আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য আমরা হয়তো d/dx ইউজ করতেছি। এটা দ্বারা বোঝাচ্ছে, d/dx দ্বারা বোঝাচ্ছে যে আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি বা ডিফারেনশিয়াল করতেছি। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এখন যখন কোনো ধ্রুব সংখ্যা আমি কল্পনা করতেছি, ধ্রুব সংখ্যার মধ্যে কি কোনো এক্স আছে? নাই। তা যেখানে এক্সই নেই তা তো ডিফারেনশিয়াল হবে না, মানে জিরো। তার মানে কোনো ধ্রুব সংখ্যার যদি ডিফারেনশিয়াল করা হয় তার মান হচ্ছে জিরো। তাহলে আমি যদি এখানে লিখি d/dx অফ 5, তাহলে এর মান কত হবে? জিরো হবে। কেন? কারণ 5 হচ্ছে ধ্রুব সংখ্যা, সেজন্য। যাই হোক, আমি প্রতিটা সূত্র নিয়ে কথা বলবো, এখন আমরা সূত্রগুলোতে আবার একটু ব্যাক করি। এরপর রয়েছে d/dx অফ cf, এটা আলাদা কোনো সূত্রই না, এটা 18 এবং 19 একই সূত্র। 18 নম্বর এবং 19 নম্বর প্রকৃতপক্ষে একই সূত্র, এটার কোনো ইয়ে নেই। আমি সাপোজ একটা দেখাচ্ছি, d/dx, সাপোজ এখানে আছে এক্স স্কোয়ার, আবার এখানে আছে d/dx, এখানে আছে 5x²। তো যে কাজটা করতে হবে, এটা একই, কীভাবে একই সেটা আমি দেখাচ্ছি। এটাকে আমি লিখে ফেলি, ধ্রুব সংখ্যার কোনো প্রকার অন্তরীকরণ করা হয় না, ধ্রুব সংখ্যাকে আগে নিতে হবে। তাহলে d/dx আমি প্রকৃতপক্ষে x² কিন্তু আসলে অন্তরীকরণ করতেছি, 5 কিন্তু আলাদা হয়ে গেছে। তাহলে সংখ্যা দিলে সংখ্যাকে আলাদা করে নিতে হবে, বাকি যে আমাদের চলক পার্ট সেটাকে আমরা আসলে অন্তরীকরণ করব। তার মানে আসলে এখানে আমার 18 এবং 19 একই ফর্মুলা। এখানে সি বলতে সি দ্বারা ধ্রুব সংখ্যা বোঝাচ্ছে, মানে 1 2 3 4 5 6 7 এগুলো বোঝাচ্ছে। এরপরে হচ্ছে যে d/dx অফ হচ্ছে যে আমাদের c⁴xn, মূল সূত্র আসলে এটাই আসলে মূল সূত্র। ঠিক আছে, ধ্রুব সংখ্যার জন্য 0 হবে, আর এখানে d/dx অফ cx⁴n, তাহলে সি দ্বারা কী বোঝায়? ধ্রুব সংখ্যা বোঝায়, যেটা আগে চলে আসবে। আমি শুধুমাত্র এক্স ভিত্তিক যে রাশিগুলো রয়েছে তারই কী করব?
তারই আসলে অন্তরীকরণ করব এবং বলে ফেলি যে অন্তরীকরণের সবচেয়ে যে সূত্রটা বেশি ইউজ হবে সেটা হচ্ছে 20 নাম্বার, সবচেয়ে বেশি পরতে পরতে এটার ইউজ করবা, ঠিক আছে? পরতে পরতে মানে এটার বলার কোনো অপশান রাখে না। আর 20-2 আলাদা কোনো সূত্র নয়, এটা একই সূত্র। যখন করব তখন দেখবে যেগুলো ফানি ভাতের মতো সহজ লাগবে। 9.2 হয়তো খুবই সিম্পলিস্ট একটা অনুশীলন হবে, কারণ সূত্র পারমাণবিক ওখানে বসাবা শেষ এরকম হবে, কিন্তু 1-2 লাইনের অঙ্ক MCQতে আর সেরকম হবে। তো এখন জাস্ট হচ্ছে এগুলো দেখা যে আমার সূত্রগুলো কীরকম হচ্ছে। আমরা যখন সাইন এক্সের ডিফারেন্সিয়াল করতেছি তখন সেটা কস হয়ে যাচ্ছে, যখন কসের করতেছি তখন সাইন হয়ে যাচ্ছে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, মানে সাইন এক্স। টেন যখন করতেছি তখন স্যাক স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে, যখন কটের করতেছি তখন মাইনাস কোসেক স্কোয়ার হয়ে যাচ্ছে, যখন স্যাকের করতেছি তখন স্যাক এক্স টেন এক্স হয়ে যাচ্ছে, কোসেক এক্সের করলে মাইনাস কোসেক এক্স স্যাক কট এক্স হয়ে যাচ্ছে। e⁴ এক্সের যদি আমরা ডিফারেন্সিয়াল করি তো সেটা e⁴ এক্সই থাকে, অর্থাৎ এটা চেঞ্জ হয় না, ঠিক আছে? একইভাবে আমাদের লন এক্স রয়েছে, a⁴ এক্স রয়েছে, e⁴ mx রয়েছে। এইভাবে বেশ কিছু কাজ যেটা হচ্ছে যখন আমরা ক্যালকুলাস বা অন্তরীকরণের পার্টটা করব সেই ক্ষেত্রে এগুলো বেসিক পার্ট হিসেবে আমাদের হেল্প করবে। এভাবে এখানে ইউ প্লাস বি অথবা ইউ মাইনাস বি, যখন হচ্ছে যে প্লাস ইউজ করবো তখন অবশ্যই এখানে পজিটিভই হবে, যখন নেগেটিভ তখন নেগেটিভই হবে, অর্থাৎ দুইটা সূত্র একসাথে দিয়ে দিয়েছে। এরপরে এখানে যে সূত্রগুলো এগুলো একটা নির্দিষ্ট অনুশীলনে, এটা এই আমার এখানে 6টা বা 7টা আছে, 6টা, এই 33 থেকে 38 পর্যন্ত এগুলো পুরোটাই একটা অনুশীলনে আলাদাভাবে কাজে দিবে। অর্থাৎ আমরা প্রতিটা অনুশীলনে আমরা বেশ কয়েকটা সূত্র, অর্থাৎ প্রতিটা সূত্রই যে এমন না যে আমার একটা অনুশীলন করার ক্ষেত্রে সবগুলো সূত্র লেগে যাবে। যখন যে অনুশীলন করানো হবে এই ক্যালকুলাস অনুশীলনটা, তখন আমি সেই সূত্রগুলো আগে থেকে আলোচনা করে দিব, যাতে অধ্যায়টা বা অনুশীলনটা করার আগে একটু আগে থেকে যাতে ইনফর্ম থাকতে পারো। এরপর হচ্ছে সাইন mx। সাইন mxের প্রকৃত সূত্র আমরা যে প্রথমে লিখেছি যে সাইন এক্স আর সাইন mx সূত্র দুটো প্রায় কাছাকাছি, একটু ভালো করে খেয়াল করলেই দেখবা যে আমার এখানে একটা m আসছে। আমরা যখন সাইন এক্সের যখন আমরা ডিফারেন্সিয়ালের সূত্র লিখেছি তখন আমরা কি লিখছি যে কজ এক্স। তো এখানে যদি আমাদের m আসছে, m হচ্ছে ওয়ান কাইন্ড অফ ধ্রুব সংখ্যা, তাহলে ধ্রুব সংখ্যা আমরা বলছি কি সেটা আগেও বসে। তো এখানে এটা আসলে দুইটা পদ্ধতিতে, অর্থাৎ আমি যদি বলি যে d/dx অফ আমাদের ছিল সাইন mx। এখন আমার প্রথম কাজ হচ্ছে শুধুমাত্র এই পুরোটা যেটাকে আমি mx লিখছি এটা পুরোটাকে আমি থিটা অথবা x কল্পনা করি, তাহলে এটা আমার হয়ে যাবে cos x। কিন্তু এখানে প্রকৃতপক্ষে কি এক্সে ছিল একলা? এক্স ছিল না, এখানে প্রকৃতপক্ষে আমার এক্সের সাথে এমও ছিল। তাহলে আমার এখন এটাকে আবার ডিফারেন্সিয়াল করতে হবে আর কি, mx-টাকে। তো mx-টাকে আবার যদি ডিফারেন্সিয়াল করা হয়, যেহেতু এখানে এক্সের ডিফারেন্সিয়াল করলে হবে 1, আর m তো ধ্রুব সংখ্যা, সেই জন্য এটা আগে বসে যাবে। মূলত এইভাবে আসছে। যাই হোক, এগুলো প্রতিটাই হচ্ছে আলাদা করে দেখানো হবে, এগুলো এখন এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট A4 সাইজের কাগজে একটা নিজে করে তারপর এটাকে ফটোকপি দোকানে গিয়ে এটাকে অবশ্যই টাইপ করার চেষ্টা করবা। একটাকে ফিন আপ করে নিজের কাছে রাখবা, আরটাকে চাইলে দেওয়ালে অথবা যে কোনো জায়গায় এটাকে প্রিন্ট আপ করতে পারো, কারণ এটা আমাদের অনুশীলন যখন করব তখন সূত্রগুলো লাগবে। এরপরে 44 নম্বর যে সূত্রটা দেখতে পাচ্ছ এটাও বেশ কাজে দিবে। তো এখানে আমাদের টোটালি ওভারঅল আসলে যদি শুধুমাত্র ডিফারেন্সিয়ালের কথা বলি লিমিট বাদ দিই, তাহলে আমাদের প্রায় এখানে 46 52, তাহলে 52 বিয়োগ হচ্ছে যে সাপোজ 18 বাদ দাও, 52 থেকে যদি 18 বাদ দেওয়া হয় সেই ক্ষেত্রে আমার থাকতেছে কত, যে 4 1, অর্থাৎ হচ্ছে যে 34টা। এই 34টাই প্রকৃতপক্ষে বা 34-35টা হবে, এটাই হচ্ছে যে প্রকৃতপক্ষে আমার ক্যালকুলাসের অন্তরীকরণের বেসিক সূত্রগুলো। তো এগুলো একটু নোট করে ফেলো এবং হচ্ছে যে একটু ভালো করে হচ্ছে এগুলো মুখস্থই করার চেষ্টা করো, কারণ অ্যাজ ইউজুয়াল এগুলো মুখস্থই করা লাগবে। আর এর আগে আমি যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অধ্যায় দেখাচ্ছি, বারবারই বলতেছি যে ক্যালকুলাস আসলে ক্যালকুলাস না, সেখানে আসলে তুমি যখন ফরমেশনে আনবা এরপরে শুধুমাত্র ক্যালকুলাসের কাজ করবা, কিন্তু এর আগে যে কাজটা সেটা প্রকৃতপক্ষে ত্রিকোণমিতির কাজ। মানে এখানে ত্রিকোণমিতির কাজ বা এই যে প্রথমে দেখাইছি যে ফরমেশন আকারে সাজানো, এটা প্রকৃতপক্ষে আমার ত্রিকোণমিতি বলো বা আমাদের 9-10 যে বেসিক ছিল সেগুলো আমাদের এখানে সাহায্য করবে, এখানে ধারার কাজও আসবে। তো তার আগে সূত্রগুলো একটু তটস্থ করো। আজকে পর্যন্তই।